আপনি যদি একটু আগে জিজ্ঞেস করলাম বাংলাদেশের ইকোনমি কি, ইকোনমির কিছু কম্পোনেন্ট আছে, ঠিক আছে? আপনারা নিয়ার বাই কিছু জায়গায় গেছেন যে আমার ইকোনমি ডিপেন্ড করে হচ্ছে আমার টোটাল আমার এক্সচেঞ্জ, ইম্পোর্ট এক্সপোর্ট এক্সচেঞ্জ আরো কিছু জিনিসের উপর আমার একটা কান্ট্রির ইকোনমি ডিপেন্ড করে। বেসিক্যালি ইকোনমিটা নির্ধারণ করা হয় ফিসকাল ইয়ারে, ঠিক আছে, এক বছর। সো এটা 1 জুলাই থেকে 30 জুন নেক্সট ইয়ার, এরকম করে করে একটা হচ্ছে ইকোনমি, দেশের ইকোনমি কাউন্ট করা হয়। এখানে কিছু টার্মিনোলজিস আসবে, আমরা অ্যাজ এ ব্রিফ যদি আমরা একটু যাই যে কি বোঝানোর জন্য। এখানে দেখেন ইকোনমি অফ বাংলাদেশ, ঢাকা দা ফাইন্যান্সিয়াল সেন্টার অফ বাংলাদেশ, সিটি যেটাতে আছে। কারেন্সি আমাদের বাংলাদেশি, যে আমার ন্যাশনাল কারেন্সি যেটা আছে সেটা হচ্ছে টাকা, হ্যাঁ, বাংলাদেশি টাকা। সো ফিসকাল ইয়ার জুলাই থেকে এত, এবং আমাদের ট্রেড অর্গানাইজেশন, আমরা যে যে অর্গানাইজেশনের সাথে চুক্তিবদ্ধ ট্রেডের জন্য, সেখানে আছে হচ্ছে সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। তারপরে আছে হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরপরে হচ্ছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এরপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা সারা ওয়ার্ল্ডের সাথে, এগুলোর সাথে আমরা হচ্ছে চুক্তিবদ্ধ। কারণ এই চুক্তিবদ্ধতা এটা কিভাবে কাজ করে, আমার ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে হবে, ঠিক আছে? ওই যে আপনি আলিবাবা থেকে কিনলেন, আপনি টাকা না দিলেন, আলিবাবার থেকে আপনার জিনিসপত্র না দিল, এই যে ক্লেম করার ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ, যে জায়গায় আপনার তো ওইটা এসে যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম না, যে পাঠাও ফুড অর তো এই টাইপ না। তো সেটা মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল মনিটর, এই ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি যারা ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশকে হেল্প করে সেটা। এখন কান্ট্রি গ্রুপ, বাংলাদেশ কোন কান্ট্রি গ্রুপের মধ্যে পড়ে? এখানে দেখেন ইমার্জিং অর ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। আর আমরা হচ্ছে লোয়ার মিডল ইনকাম, এখান থেকে আমরা বলি যে মিডল ইনকাম কান্ট্রিতে উন্নত হয়েছে। এই জায়গাগুলো নিয়ে, প্যারামিটার নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আমাদের জাস্টিফাই করতে হবে। এখন ইকোনমিক আসপেক্টে চিন্তা করবেন, নট পলিটিক্যাল আসপেক্টে। পপুলেশন, এখানে দেখেন হচ্ছে 16 কোটির কথা বলেছে এস্টাবলিশড, এটা হচ্ছে আরো বেশি বড় হবে। হাসিবুল ইসলাম নিলয় হাত উঠিয়েছেন, বলেন। না স্যার, আগে হাত পুড়েছিলাম স্যার, ওইটাই। ও ঠিক আছে, নো প্রবলেম। জিডিপি, এটা একটা জিনিস যেটা আমাদের জানতে হবে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা বলতে আপনি কি বোঝেন সেটা একটা আপনাদের ইম্পর্টেন্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি বলেন তো এখনই, তাহলে এটা একটু সুবিধা হবে। দেশের অভ্যন্তরীণ যে উৎপাদনগুলো হয় সেটাকেই তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে। গুড। দেশের অভ্যন্তরীণে যে দ্রব্যগুলো উৎপাদন হয়, শুধু দ্রব্য না, এর সাথে সেবা অ্যাড করেন। জি স্যার, ঠিক আছে, দ্রব্য এবং সেবা দুটোই যখন উৎপন্ন হয় তখন আমি সেটাকে বলবো হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে নমিনাল 2020-এ আমরা এস্টাবলিশ কত ছিল, 347.999। সো এটা হচ্ছে আমার নমিনাল জিডিপি। জিডিপি র্যাঙ্ক আমি 39 নমিনাল, এটা আছে। জিডিপি গ্রোথ রেট, আমার জিডিপি কত পার্সেন্ট বাড়ছে আগের বছর পরের বছর থেকে, এই যে এরকম করে বাড়ার যে এটা, সেটাকে আমি বলি হচ্ছে জিডিপি গ্রোথ রেট। আমার টোটাল প্রোডাকশন এই যে 7.9%, আমরা এস্টিমেটেড ছিল 8.2%, হ্যাঁ, 18-19-এ এটা 5.2। এখানে হচ্ছে জিডিপি গ্রোথ রেটের কথা আসছে। এখানে দেখেন আরেকটা জিনিস আসছে যে পারচেজিং পাওয়ার প্যারিটি, পিপিপি, হ্যাঁ। এখন পারচেজিং পাওয়ার প্যারিটি আবার আলাদা জিনিস, সেটা নিয়ে আমাদের আবার আলাদা কথা বলতে হবে, আমি এটা পরে যাচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমাদের এগুলো কি কি ইকোনমির অংশ। কারণ জিডিপি পার ক্যাপিটা র্যাঙ্ক, পার ক্যাপিটা জিডিপি হচ্ছে আপনার মাথা পিছু আয়, যে পার হেড আমার কত আসছে। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন মানে হচ্ছে আমার কি পরিমাণ টাকা আসলে আছে, আমি কি পরিমাণ টাকা মার্কেটে ছাড়ছি, আমার প্রোডাক্ট এন্ড প্রাইসের যে কম্পারিজন, সেই জায়গায় হচ্ছে সেটাকে আমি বলে হচ্ছে ইনফ্লেশন। এরপরে পপুলেশন বিলো পভার্টি লাইন, আফটার পভার্টি লাইন, এই জিনিসগুলো একটা আছে। গিনি কোএফিসিয়েন্ট ইম্পর্টেন্ট। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা আলাদা বলবো। আমার লেবার ফোর্স কত, আনএমপ্লয়মেন্ট কত, মেল ফিমেল রেশিও কত, মেইন ইন্ডাস্ট্রি কি কি আমার সেটা আছে। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস মাথায় রেখে এই জিনিসগুলো লাগবে পরে। ইলেকট্রনিক, শিপ বিল্ডিং, অটোমোটিভ, বাইসাইকেল, লেদার, জুট, গ্লাস, পেপার, প্লাস্টিক, লেদার। এরপরে হচ্ছে এক্সপোর্ট,
এরপর এক্সপোর্ট গুড, টেক্সটাইল গার্মেন্টস আমরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। এক্সপোর্ট কি কি করছি, কোথায় এক্সপোর্ট করি, এই যে পেজটা এখানে দেখছেন, ইকোনমি অ্যাট এ গ্ল্যান্স বাংলাদেশের, ঠিক আছে, যে প্রেজেন্ট ইকোনমি কি আছে। বাট যেহেতু উইকিপিডিয়া, আমরা তো সেইভাবে জাস্টিফাইড করে ইনফরমেশন বলতে পারবো না। এখানে দেখেন ওই জন্য ব্রিটানিকা আছে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ডাটা শিট আছে, এখানে দেখা আছে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রিডমের এই জায়গায় আমি কথা বলছি, সেখানে কিছু অংশ আছে। স্যার আমাদের তো স্যার মডার্ন ইকোনমি ইম্পর্টেন্ট, মানে আগে যে স্যার যে আর্টিকেলটা দেখেছেন এখানে স্যার অনেক ইনফরমেশন, যেমন মুঘল আমলে আছে স্যার, এগুলো তো স্যার জানতে হবে। আমার ইকোনমিক সিস্টেম যেটা আছে, আমি এখন প্রেজেন্ট ইকোনমি, আমার ট্রেড কি কি জায়গা নিয়ে আছে সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন হচ্ছে যে মেজর ইম্পোর্ট সোর্সেস, আমরা ইম্পোর্ট করি কোথা থেকে, এই যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করি বেশি, কিন্তু আমার এক্সপোর্ট এখানে কম, ঠিক আছে। তো আমার এই জিনিসগুলো, আমার ইম্পোর্ট এক্সপোর্টের যে ইয়াটা আছে সেটাও একটু জানতে হবে। আমাদের মেইন ফোকাস হচ্ছে আজকে আমরা যে জিনিসটা ইকোনমিক সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে এই টার্মিনোলজি গুলো কি মিন করে। আমরা ইকোনমি বলতে গেলে আমাদের এই জিনিসগুলো যে বুঝতে হবে, সেটা দিয়ে আমরা কি বুঝবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর এখানে। And এটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তো প্রথম কথা হচ্ছে যে জিডিপির কথা বলেছিলাম, জিডিপি এন্ড জিএনপি, ঠিক আছে। জিএনপির সংজ্ঞা আমাকে কেউ একজন বলেন। জিডিপিটা আমি মানলাম, was the gross national product. গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, Yes, sir. হইলো কিছু? স্যার জিডিপি, হ্যাঁ। স্যার গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি? গ্রোথ ন্যাশনাল প্রোডাক্ট। বুঝলাম তো এই দুটো GNP মিনিং, আমারে হচ্ছে বুঝায় gross বলেন national এই product. জিনিসটা কি। স্যার জিডিপি হচ্ছে GNP দেশের হচ্ছে স্যার অভ্যন্তরে। জাতীয় উৎপাদন। বলো বলো বলো। বলেন। আচ্ছা বলো তুমি জিডিপি আগে। জিডিপি আমরা আগে শুনেছি, এখন আমরা জিএনপি শুনবো, বলেন। জিএনপি হলো স্যার দেশের বাইরে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এগুলা সহ যেই আয়টা হয় দেশে, সেটা হচ্ছে জিএনপি। স্যার মেইনলি জিডিপি আর স্যার জিএনপি হচ্ছে স্যার আমাদের দেশের যে মানুষগুলো স্যার বিদেশে থাকে, ওরা যে স্যার আয়টা করে স্যার, ওইটা সব মিলে স্যার আমাদের বাংলাদেশের যে ইয়াটা হয় স্যার, ওইটা হচ্ছে জিএনপি। ওইটা তো স্যার রেমিটেন্স মনে হয় খুব সম্ভবত। ওটা রেমিটেন্স, ঠিক আছে, বাট যে কথা বলেছেন সেটা ঠিক আছে, থ্যাংক ইউ। কিছুটা এসছে, এখন আসেন আমরা গবেষণা করি। ডেফিনেশন আগে এখানে স্ক্রিন শেয়ার দিচ্ছি, ডেফিনেশন আগে দেখেন। শুনেন, এটা বাংলাদেশের স্টাডিজ পড়ছেন না, এটা আপনাদের আজীবন করে খেতে লাগবে, ঠিক আছে। বিজনেস করতেছেন, যদি এটা না পারেন তাহলে শেষ, ইজ্জতের ফালুদা হয়ে যাবে, ঠিক আছে, সবার জন্য। স্যার জিএনপি হচ্ছে স্যার জিডিপি প্লাস বৈদেশিক যে আয় দুইটা মিলে। গুড। এই যে এখন আসেন ডেফিনেশন স্ক্রিনে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে জিডিপি হচ্ছে an estimated value of the total worth of the country's production এক বছরের মাঝখানে, and সার্ভিস, একটা দেশ কি কি জিনিস তৈরি করে এক বছরে, সার্ভিস কি কি সার্ভিস দেয়, যেমন ডাক্তার, শিক্ষা, তারপরে সেলুন এন্ড আদার যে সার্ভিস গুলো আছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ইউ আর গেটিং ইট। ক্যালকুলেটেড, উকিলের ওকালতি, এগুলো সার্ভিস, হ্যাঁ, ক্যালকুলেটেড ওভার দ্য কোর্স অফ 1 year, এক বছরে। এটা গেল হচ্ছে জিডিপি। আর জিএনপি হচ্ছে জিডিপির সাথে আমি যোগ করে দিব যে টোটাল ক্যাপিটাল গেইন ফ্রম ওভারসিজ ইনভেস্টমেন্ট, আমি বাইরে ইনভেস্ট করছি, ধরেন আমার প্রাণ কোম্পানি ইন্ডিয়ায়ও যায়, এরপরে হচ্ছে আপনার নেপালেও চলে, তারা ওইখান থেকে প্রাণ কোম্পানির ছোট ছোট জায়গা বানাইছে, এই জায়গায় ধরেন প্রাণের প্রোডাক্ট শুধু আমাদের এই যে পাবনাই তৈরি হচ্ছে না, এটা তৈরি হচ্ছে আপনার ভারতের সিকিমে তৈরি হচ্ছে, তৈরি হয়ে সেই প্রোডাক্টটাও ভারতের ওই জায়গায় দেওয়া হচ্ছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ওখান থেকে যে লাভ হচ্ছে সেটা প্রাণের যে মালিক
সে নিয়ে চলে আসতেছে বাংলাদেশে, তাহলে ওইটা হচ্ছে বাংলাদেশের ওই দেশের জিডিপি কিন্তু বাংলাদেশের জিএনপি। টোটাল ক্যাপিটাল গেইন ফ্রম ওভারসিজ ইনভেস্টমেন্ট, এখানে আবার মাইনাস ইনকাম আর্ন বাই ফরেন ন্যাশনালস ডোমেস্টিক্যালি। কিন্তু আমার এখানে মিস্টার জন একজন আছেন যিনি আমেরিকার বাসিন্দা, বাংলাদেশে এসে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হয়ে বসে আছে। সে এখানে বসে বসে কনসালটেশনের জন্য নেওয়ার জন্য সে ফি নিচ্ছে। সে ফি নিয়ে তার ওয়াইফ কে পাঠায় দিচ্ছে বছর শেষে। তোর ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আমেরিকায়, তো সে টাকা পয়সা আমেরিকায় পাঠায় দিল। তার মানে আমার দেশে যে বাইরের কাজ এসে করতেছে তারা যে এটা করছে পাঠায় দিচ্ছে, সেটা সেই দেশের জিএনপি তে অ্যাড হচ্ছে কিন্তু বাংলাদেশের জিডিপির মধ্যে অ্যাড হচ্ছে। বুঝতে পেরেছি? থেকে কমে যাচ্ছে না স্যার? বুঝি নাই, বাংলাদেশের জিডিপি তে অ্যাড হচ্ছে কারণ বাংলাদেশের মধ্যেই তো সে হচ্ছে সার্ভিসটা দিল, জি স্যার। এটা বাংলাদেশের জিডিপি তে থাকলো, কিন্তু সে আবার বাংলাদেশের জিএনপি তে রাখছে না কারণ টাকাটা তো সে ন্যাশনাল না বাংলাদেশের, সে বাইরের। যেমন স্যার বাংলাদেশের নাগরিক না। হ্যাঁ, আবার বাংলাদেশের নাগরিক যারা মিডল ইস্টে আছে যে টাকা পয়সা রেমিটেন্স পাঠায়, সেগুলো বাংলাদেশের জিএনপি তে অ্যাড হবে কিন্তু বাংলাদেশের জিডিপি তে অ্যাড হবে না। কারণ হচ্ছে ওই যে দুবাইয়ে বসে বসে যে বড় বড় বিল্ডিং বানাইতেছে, সেই বিল্ডিং এর জিনিসপত্র যা কিছু হচ্ছে সেটা কি দুবাই থেকে বাংলাদেশে আসতেছে? সেটা তো আসতেছে না। এটা তাদের প্রোডাক্ট, মানে ডোমেস্টিক প্রোডাক্ট, কিন্তু বাংলাদেশের জিএনপির মধ্যে অ্যাড হবে। বুঝতে পেরেছি এই পার্থক্যটা? এটা হয়তো এক্সাম্পল চাবো কোন অংশে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি আমি যখন বাইরে গিয়ে টাকা পয়সা আর্ন করে আমার দেশে পাঠাবো, বাইরে গিয়ে যখন কাজ করব, সেই কাজটা হবে সেই দেশের, যে দেশে গিয়ে কাজ করতেছি, ইউএসএ তে গিয়ে কাজ করতেছি ইউএসএ জিডিপির মধ্যে, কিন্তু আমি যখন টাকা পয়সা পাঠাচ্ছি সেটা আমার হচ্ছে বাংলাদেশের জিএনপির মধ্যে অ্যাড হচ্ছে। বুঝতে পেরেছি? স্যার। জি স্যার। জি স্যার। এখানে দেখেন স্ট্যান্ডস ফর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন ফর্মুলা ক্যালকুলেশন, জিডিপি হচ্ছে আমার টোটাল কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্টের সাথে আমার গভর্নমেন্ট স্পেন্ডিং ও অ্যাড হয়ে যাবে আমার, কারণ গভর্নমেন্ট যে ইনভেস্ট করে রাস্তাঘাটের জন্য, এটা হচ্ছে আমার গ্রস ডোমেস্টিক, তাই না? গভর্নমেন্ট আমার ডোমেস্টিক, গভর্নমেন্ট তো আর ইন্ডিয়ায় গিয়ে ডেভেলপ করে দিবে না, ঠিক জি আছে? স্যার। তারপরে হচ্ছে প্লাস আমি এক্সপোর্ট যেগুলো করতেছি, এক্সপোর্টের সাথে যেটা এক্সপোর্ট রপ্তানি করলাম, প্লাস হচ্ছে এখানে মাইনাস করে ইম্পোর্ট করতেছি। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মানে হচ্ছে আমার নেট যে প্রোডাক্টটা থাকছে, ঠিক আছে? কারণ ইম্পোর্ট তো আমি কিনে আনছি, তার মানে আমি টাকা দিয়ে তো কিনে আনছি, চলে গেছে না এটা। এরপর জিএনপি হচ্ছে জিডিপি তো টোটাল যা আছে সেটা থাকলোই, প্লাস হচ্ছে এনআর, নেট ইনকাম ফ্রম অ্যাসেট অ্যাব্রোড, ঠিক আছে? অর নেট ইনকাম রিসিভ। বুঝতে পেরেছি এটা? এখন কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল টার্ম চলে আসছে, ক্লিয়ার? আর এই যে লেমেন ইউজ যেটা, সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস, যেটা আপনারা বলছেন। Territory of boundary of a country, total value of goods and services produced in by all nationals of the country, whether within, outside or এক সাইডে আছে কিনা। এখানে বিজনেস ইকোনমিক ফরকাস্টিং এর জন্য ইউজ হয়। বিজনেস ইকোনমিক, যেমন ধরো কান্ট্রি উইথ হাইস্ট পার ক্যাপিটা, লুক্সেমবার্গের কথা বলছে। কান্ট্রি উইথ লোয়েস্ট পার ক্যাপিটা, লিবিয়া। নাও কথা হচ্ছে যে পার ক্যাপিটা কি জিনিস। এখন পার ক্যাপিটা কোন জিনিস সেটাকে বুঝাইতে গিয়ে আমাদের এখানে আসবে হচ্ছে, সরি অফ হয়ে গেছে, পার ক্যাপিটা যদি আমি বুঝাতে যাই তখন আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন কোথায় গেল ইকোনমি, এই তো বাংলাদেশের এখানে জিডিপি পার ক্যাপিটা এখানে বলে দিচ্ছে। জিডিপি পার ক্যাপিটা, পার ক্যাপিটা মানে হচ্ছে আমি ন্যাশনাল ইনকাম আমার এক বছরে যত হয়েছে, ঠিক আছে, গ্রস ন্যাশনাল ইনকাম, আর সেটাকে আমি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করব। আমার 16 কোটি মানুষ বা 20 কোটি মানুষকে যদি ভাগ করি, তাহলে আমার মাথা পিছু ডলারে ইনকাম হয় 2065 নমিনাল, হ্যাঁ, $2065। বুঝতে পেরেছি? স্যার এত টাকা? কিন্তু স্যার এটা তো স্যার সবাই তো স্যার একভাবে আয় করে না, কারো তো অনেক বেশি থাকে, আবার অনেকে অনেক কারো অনেক কম আয় করে। গড় ধরবো না? ভেরি গুড। ওই যে বাবার বয়স, মার বয়স, বাচ্চার বয়সের হিসাবে জায়গা চলে আসছে, বুঝছেন? জি তো স্যার। আপনাদের এখন টাকা হিসাব করি, আসলে আপনারা বছরে কত টাকা পান?
টাকা সমান হচ্ছে মানে $1 সমান সমান 86 টাকা। তাই আমি মাথা পিছু আয়কে গুণ করলাম। তার মানে আমার হচ্ছে আপনার এই বছরে ইনকাম হওয়ার কথা 1,77,590 টাকা। আপনি কি 1,77,590 টাকা পেয়েছেন? এটাকে মাসে স্যার। ভাগ করি। প্রতি মাসে আপনার 14,799 টাকা পাওয়ার কথা। এই ক্লাসে কে কে 14,799 টাকা পেয়েছেন বলেন বছরে? আর আসে হ্যাঁ, মাসে সরি। কিন্তু এখন যে আপনি পান নাই, এখন কি হবে? আপনার তো হিসাব সারা ওয়ার্ল্ডে জানাই দিতেছে যে আপনি মাথা পিছু এত টাকা পান, তাই না? জি স্যার এইটা হওয়ার পিছনের কারণ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইকোনমি সিস্টেম হচ্ছে খুব সুন্দর। ঠিক আছে? স্যার 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 অফ দ্য রেকর্ড কিছু বলেন স্যার, শুনতে চাই। হ্যাঁ, না অন দ্য রেকর্ডিং। স্যার আমাদের সুন্দর বলছেন না দুর্বল বলছেন? সুন্দর সুন্দর। সুন্দর 90% of property is with 10% people and 10% people মানে 10% পিপল 90% সম্পত্তির মালিক এরকম কিছু। possessing 90 আর 10% পিপল হচ্ছে 90% সম্পত্তি 10% property প্রোডিউসিং করে। আচ্ছা 10% 90% মানুষের মালিক 90% প্রপার্টি people 90% পিপল। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের দেশের সম্পদে যে এই যখন আপনি দেখছেন যে এই অবস্থা আপনি টাকা পান না, তার মানে হচ্ছে আপনি কেন পান না? কারণ হচ্ছে 90% সম্পদ আছে 10% মানুষের কাছে। এই যে যেমন ধরেন বড় বড় ব্যক্তির বর্গ আছেন, এই যে যারা দরবেশ বাবা, এই যে যারা বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক, যাদের ট্যাক্স দিতে হয় না বা ট্যাক্সের সময় গিয়ে তাদের ইনকাম পাওয়া যায় না, কিন্তু তারা বড় বড় কোম্পানির বিশাল বিশাল মালিক। হ্যাঁ, তো এই যে পার্সেন্ট তাদের কাছে আমার হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু বাকি 10% মানুষের কাছে আমার 90% মানে 90% মানুষের কাছে আমার 10% প্রপার্টি। তো এই 90% মানুষের কাছে যদি 10% প্রপার্টি থাকে, তাহলে কি তারা হচ্ছে আমার ওই যে আপনার রিফ্লেকশনে আসবে না? তারা ওই দরিদ্র থাকবে। তাদের ওই সারা বছরে গিয়েও আপনার হচ্ছে 50,000 টাকা হবে না, এরকমও মানুষজন আছে, বা 1 লাখ টাকা হবে না। কিন্তু আপনার প্রত্যেক হেডে আপনি বলছেন যে আপনার হচ্ছে 1,77,000 টাকা হবে। এখন 5 জনের ফ্যামিলিতে ইয়ারলি ইনকাম 5 লাখ হওয়ার কথা। এই যে এই সিচুয়েশনটা হচ্ছে, ইটস বিকজ অফ আমাদের হচ্ছে যে সিস্টেমটা ইকোনমিক সিস্টেম, ইটস এ পোলারাইজড ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, আমাদের অর্থনীতিটা হচ্ছে মেরুকৃত। কিছু একজন মানুষের কাছে ধনতান্ত্রিক মেরুকৃত, ওই যে ক্যাপিটালিস্টের কথা বলছিলেন যে হোল ইকোনমি এখন ক্যাপিটালিস্টিক। বাট এই জায়গায় গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অর্থ ব্যবস্থায় অনেকগুলো ত্রুটি রয়েছে। ঠিক আছে, যে আমাদের দেখা যাচ্ছে যে এই ইকোনমি ইমব্যালেন্সের যে জিনিসটা হয়, এরকম ইমব্যালেন্স থাকলে সেটা হচ্ছে এটা বাড়তেই থাকে, এটা কন্টিনিউয়াস বাড়তে থাকবে। এটাকে যদি আপনি চেক না করেন, ওই যে যেমন ধরেন চেক করার একটা রাস্তা ছিল হচ্ছে শেয়ার বাজার, পার্টিসিপেশন, সবার ইকুয়াল ডিস্ট্রিবিউশন। যখন এই ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা করা হয় না, তখন এটা বাড়তেই থাকবে। যারা বড় লোক তারা বড় লোকই হতে থাকবে, যারা এই যে গরিব আছে, যারা কষ্ট করার জায়গা আছে, মিডল ইনকাম আছে, তারা কন্টিনিউয়াসলি এই জায়গায় থাকবে। এবং এটার সাথে একটা সোসাইটাল খুব ভালো রিলেশন আছে। তখন হবে কি, people tend to become unethical, and unethical people এই যে চিন্তা করে unethical যে জাম্প করে বড়লোক হওয়ার, এবং যারা এই মানি প্রসেস করে তাদের হাতে একটা ল এন্ড অর্ডার চলে যায়, তখন গিয়ে তাদের মাঝখানে এই যে ডিসক্রিমিনেশনটা কাজ করে। তো তারা তখন চায় কি, তারা চায় হচ্ছে জাম্প করে ওই লেভেলে ওঠার জন্য। এখন জাম্প করে ওই লেভেলে উঠতে গেলে তাদের কি করতে হবে? আঙ্গুল ফুলে কলা গাছ হইতে হবে, এই যে শাহেদের মতো মানুষ হইতে হবে। বুঝতে পেরেছেন? এবং এই মানুষগুলো সোশ্যালি রেসপেক্টেড হতে থাকতে থাকতে অ্যাকসেপ্টেড হওয়া শুরু হয়। তার মানে এটাই নর্মাল হয়ে যায় যে আসলেই তো এরকমই,
মানে এরকম করেই তো টাকা পয়সা আয় করতে হয়। অনেস্ট পিপলরা তখন ওই যে 10% এর মধ্যে নামা শুরু হয়। বুঝতে পেরেছেন? এটা ভয়ঙ্কর। এটা সোশ্যাল সিস্টেমের জন্য ভয়ঙ্কর, বাট ইকোনমির জন্য যে খুব বেশি ভয়ঙ্কর এমন না, কারণ আমার ইকোনমি তো ডেভেলপ করছে। বুঝতে পেরেছেন? সেজন্য স্যার কি বলে সাম্যবাদী ইকোনমিক সিস্টেমটা ভালো স্যার, সমাজতন্ত্র, যে মানে সবকিছু স্যার মানে সরকারের হাতে থাকবে, কমিউনিজম, সরকার বন্টন করে দেবে সমানভাবে। আচ্ছা সেটা আলাদা জিনিস, সেটার কাহিনী আবার আলাদা আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন আপনার ওপিনিয়ন, এটা আমরা যখন কনস্টিটিউশন পড়বো তখন আসবে। ঠিক আছে, সেটা নিয়ে তাহলে এখন যে বেশি কামাবে তারও কমই থাকবে, কথা সবার বলছি না। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে বলেছিলাম যে পিপিপি এন্ড ইনফ্লেশনটা, তো ইনফ্লেশন তো বুঝে না, আমার ইনফ্লেশন বলতে হবে? জি স্যার, মুদ্রাস্ফীতি। Good, এটা এটা বলতে কি বোঝায়? স্যার এটা ওইভাবে বলতে পারবো না স্যার, তবে স্যার তাহলে হইলো কেমনে? যেমন স্যার জিম্বাবুয়েতে স্যার যে বাজার করতে গেলে স্যার পুরো 1 বস্তা টাকা নিতে হয় আর কি। হ্যাঁ, এটা কেন হয়েছে টাকা স্যার নিতে হয়? এই মুদ্রাস্ফীতি। টাকা কি কাঁঠালের পাতা জিম্বাবুয়েতে? না ম্যাচের কাভার ছোটবেলায়? ওদের স্যার টাকার মূল্য কম, এজন্য। মূল্য কমে গেছে টাকার স্যার। মূল্যটা কে নির্ধারণ করে? তো আমাদের দেশে যেমন টাকার উপরে ইয়া থাকে না, চাইলে মাত্র ইয়ার বাহুকে ফেরত দাও, ওদের টাকার উপরে নাকি লেখা থাকে এই যে ইয়া মানে টাকা নয় আর কি, এই যে টিস্যু না ডলার ইউজ করুন, এরকম কিছু লেখা থাকে। এটা বেশি বেশি এইরকম লেখা থাকে না, চাইবা মাত্র ইয়ার বাহুকে দিতে বাধ্য থাকবে, এটা লেখা থাকে। হ্যাঁ ঠিক স্যার আছে, এতটুকুই বুঝি স্যার, মুদ্রাস্ফীতি বলতে স্যার মানে পণ্য কম থাকবে কিন্তু স্যার টাকা বেশি থাকবে, মানে পণ্য কম থাকবে টাকা বেশি থাকবে। তাহলে এই যে পণ্য কম টাকা বেশি, এটা নিয়ন্ত্রণ করে কে? স্যার শেয়ার বাজার, তারপর স্যার ইম্পোর্ট এক্সপোর্ট এগুলা। স্যার এইটা আপনি টাকা আছে না, টাকা খুঁজে বের করেন, টাকা ওখানে কি লেখা আছে? টাকা এটা আসলে হচ্ছে টাকাগুলো যেগুলো আছে, এই টাকাগুলো কে ছাপায়? সরকার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট। গভর্নমেন্ট ছাপায় আর বাংলাদেশ ব্যাংক, দুইটাই আসছে, দুইটাই সত্য, কিন্তু দুইটার মাঝখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যে বলতে পারবেন সে যখন আমরা ফেস টু ফেস মিট করব তখন চকলেট পাবেন। বলেন, সরকার টাকা ছাপায়? টাকা চাইলে কি টাকা টাকশালে ছাপায় নিতে হবে না? এনিমন? কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় স্যার। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়, হ্যাঁ। কেন্দ্রীয় ব্যাংক তো আমি বলছি যে দুইটাই ঠিক, কিন্তু এটার মাঝখানে একটা খুব বড় পার্থক্য আছে। আচ্ছা বাংলাদেশ ব্যাংক, আচ্ছা পারচেজিং পাওয়ার প্যারিটি বলার আগে এটা আগে শেষ করে আসি, যে টপিকটা আপনাদের আসছে সেটা আগে কথা বলি। সেটা হচ্ছে যে সরকার, বাংলাদেশ সরকার টাকা ছাপাইতে পারে হচ্ছে সরকারের নিজস্ব দায়িত্ব পালনের জন্য 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। ঠিক আছে? জি স্যার, এটা সরকারি নোট। এটা সরকারি নোট। এখানে দেখবেন যে আপনি এখন যদি আপনাদের পকেটে নোট থাকে বের করে দেখেন, এখানে সাইন হচ্ছে অর্থ সচিবের। অর্থ সচিব গভর্নমেন্টের অংশ। 2 টাকার নোট বা 5 টাকার নোট যদি বের হয় তখন দেখেন সেটা হচ্ছে অর্থ সচিবের সিগনেচার। আর বাকিগুলো স্যার বাংলাদেশ ব্যাংক। বাকিগুলোর সিগনেচার হচ্ছে গভর্নরের, ওইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ সরকার কিন্তু বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে না, বাংলাদেশ ব্যাংক হচ্ছে অটোনমি। স্যার ঠিক স্যার আছে? এটা কিভাবে স্যার, এটা স্যার কেন স্টেট স্যার? ব্যাংক। কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে দেশ পরিচালনা করা, দেশের উন্নয়ন নির্ধারণ করা। এখন এই উন্নয়নের জন্য সরকারের বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারে, সরকারের টাকা জমা রাখতে হবে। সরকারের যে এই যে ইয়াগুলো আছে না, বেতন ভাতা এগুলো দেওয়া হয়, সেগুলো সরকারের এক্সপেন্ডিচার হিসাবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সে নিতে পারবে এই পরিমাণ পরিচালনার জন্য। কিন্তু বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে অর্থের মূল্যমান নিয়ন্ত্রণ করা। এখন বাংলাদেশ ব্যাংক, সরকার যদি চাইলো যে আমি একটা মানে নতুন সরকার আসলাম, আমার এই চেঞ্জ দরকার, আমার পদ্মা সেতু বানাইতে হবে, আমার যমুনা সেতু সবকিছু ঠিক করতে হবে, এটার জন্য আমি বিশাল বিশাল বাজেট দিলাম, আমার নাই টাকা। আমি টাকা কি করব? আমি টাকা ছাপাই দিলাম, যে আমার টাকা দরকার নাই, আমার টাকার মেশিন আছে, আমি ছাপাই দিই। তখন কি হবে? তখন হয়ে যাবে হচ্ছে ইমব্যালেন্স। কজ আমার এই যে পারচেজিং পাওয়ার প্যারিটির জায়গা যেটা আছে, সেটা হচ্ছে আমার মূল্যমান নির্ধারণ করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখতে হবে। আমি রিজার্ভ রাখার পরে সেটার পার্সেন্টাইল নিয়ে আমি হচ্ছে
টাকা ছাপাই, ঠিক আছে, টাকা ছাপাইতে পারি। এখন এই রিজার্ভটা কি হবে, কোনটাকে আমি রিজার্ভ রাখবো, তাই স্যার না? একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ বা ব্যাংকে জমা রাখতে হয়। আচ্ছা, টাকা নির্দিষ্ট ছাপানোর। পরিমাণ স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, ঠিক আছে, এটা মানলাম। এটা 1960s পর্যন্ত এটা স্বর্ণই রিজার্ভ ছিল আসলে, ঠিক আছে, জি যে স্যার। স্বর্ণ রিজার্ভ ছিল। কিন্তু এইখানে আমাদের খুব বন্ধু রাষ্ট্র খুব ভালো একটা রোল প্লে করেছে, সেটা হচ্ছে আমেরিকা, ডলার হবে স্যার। ঠিক আছে। আমেরিকার ইয়াতে থেকে চিন্তা করলো তারা যে এই যে স্বর্ণ যদি থাকে, স্বর্ণ থাকলো, তো স্বর্ণের সাথে হচ্ছে স্বর্ণের দাম ইন্টারন্যাশনাল বাজারের সাথে আপনার নির্ভর করবে। আপনার টাকার মান, স্বর্ণের দাম যদি কমে যায়, স্বর্ণ যদি অনেক বেশি ইয়া হয়, তখন সেটা আমার দাম, টাকার মান কমবে। কিন্তু দেখা গেল এই স্নায়ুযুদ্ধ যখন হয় 1960s, হ্যাঁ, স্নায়ুযুদ্ধের সময় দেখা গেল রাশিয়া আমেরিকা, রাশিয়া দেখা গেল যে ফাইন্যান্সিয়াল তারা সম্পদ রাখাটাই মূলত ছিল। তারপরে ইউএসএ একটা অ্যাডভোকেসি করলো যে ডলার রিজার্ভ করা যায় কিনা, যে তাদের কান্ট্রি এন্ড ইয়ার কান্ট্রি গুলো যেগুলো আছে তাদের সাপোর্টেড কান্ট্রি, সেগুলো ডলার রিজার্ভ করুক। তারপরে দেখা গেল বাংলাদেশে এখন ডলার রিজার্ভ করে, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক টাকা রিজার্ভ মানে গোল্ড রিজার্ভ করে, ঠিক আছে, সাথে সাথে কিছু ডলার রিজার্ভ করে। এই যে ডলার রিজার্ভ করলো, এখন ডলার রিজার্ভ করাতে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনার টাকার মান কানেক্টেড হয়ে গেছে ডলারের মানের সাথে, ঠিক জি আছে। স্যার। এখন ডলারের মান কোনো কারণে যদি নেমে আসে, আমেরিকান টাকার ভ্যালু দিচ্ছে না, তখন আমাদের যে রিজার্ভ আছে আমাদের টাকার মান কমে যাবে, ঠিক আছে। তো ডলারটা কি, ডলারটা তো আসলে কথা নাথিং বাট এ পার্চমেন্ট পেপার। এই পেপার ছাড়া তো কিছুই না, এটা হচ্ছে একটা বড় ট্রিক। তার মানে আমরা টাকার ভ্যালু যেগুলো আমরা ডিটারমিন করি, আসলে এগুলো হচ্ছে একটা ধারণা মাত্র, যেটা দিয়ে আমি ব্যবসা করছি এবং একটা ব্যালেন্স সিচুয়েশনে রাখছি সারা ওয়ার্ল্ডটাকে, ঠিক আছে। এই ব্যালেন্সটা সবাই মেনটেন করে, প্রত্যেকটা দেশের একটা করে স্টেট ব্যাংক আছে, ইন্ডিয়ান স্টেট ব্যাংক আছে, ইউএস স্টেট ব্যাংক আছে। এই স্টেট ব্যাংকের কাজ হচ্ছে এই টাকা পয়সার এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা ঠিক রাখা, যে আমি টাকা কতটুকু ছাপাবো, কতটুকু থাকবে, কতটুকু সরকার যখন নিজের টাকা পয়সা মিলাইতে পারে না, যে কিছু টাকা পয়সা ঘাটতি পড়ে গেছে, তখন সরকার কি করে, ওই 5 টাকা আর 1 টাকা পর্যন্ত 2 টাকা ছাপাইতে দিতে, কারণ এরা এটা ছাপায় এত বেশি টাকা করতে পারবে না। এই জন্য বাংলাদেশ ব্যাংক এন্ড সরকার এটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য দেখা যায় যে প্রত্যেক সরকার কিছু ইয়া করে, যে যে এই ব্যবস্থাটাকে একে নিয়ন্ত্রণে রাখার জন্য দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়। বাট এটা একটা পরস্পর পরিপূরক জায়গা। একটা দেশের উন্নয়নের জন্য দুইটাই যদি অনেস্ট হয়, তাহলে দেশ সামনে আগাবে। এগুলো হচ্ছে ফিলসফি, কান্ট্রির ইয়ার ফিলসফি, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি স্যার। এখন আমি কিন্তু অনেকগুলো ইনফরমেশন আজকে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে অনেকগুলো জায়গার কম্বিনেশন, মাথায় রাখতে হবে। কারণ তার মুদ্রাস্ফীতি কেমন সৃষ্টি হয় স্যার? মুদ্রাস্ফীতি হচ্ছে যে এই যে পরিমাণ, এটা তো হচ্ছে আমার কিছু প্রোডাক্ট তো আমার দেশে থাকলো, তাই না। আমার যখন এই যে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক যদি সরকার ওভার পাওয়ার করে, এমন একজনের বসায় দিচ্ছে গভর্নরে যে ইচ্ছা মতো টাকা ছাপাইতে পারে, সরকার মিলাইতে পারছে না, যে তার বাজেটে কমপ্লিট করতে পারছে না, সে তখন করবে কি, বিশাল অ্যামাউন্টের টাকা ছাপায় ফেলবে। এই যে যেমন জিম্বাবুয়ের কথা বলছেন, টাকা ছাপায় ফেললে এত, কিন্তু এই চাহিদা মাত্র ইহার বাহককে দিতে দিতে বাধ্য থাকিবে, যে লেখাটা থাকে না, এই লেখাটা কার জন্য, এই লেখাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য। এই বাহক আমাদের জন্য না এটা। দিতে বাধ্য থাকার কথা হচ্ছে ব্যাংকের। আপনি ব্যাংকের কাছে যখন নিয়ে যাবেন, সেই 10 টাকা বলেন, 100 টাকা বলেন, 1000 টাকা বলেন, সেই সমমূল্যের দ্রব্য বা জিনিস বা স্বর্ণ যদি হয়, সেটা দিতে আপনাকে বাধ্য থাকবে হচ্ছে সেই ব্যাংক যেটা এটা ছাপাইছে, তার মানে স্টেট ব্যাংক, ঠিক আছে। কিন্তু সে করলো কি, তার তো এই টাকা এতখানি নাই, দেওয়ার ক্ষমতা নাই, সে ছাপায় ফেলছে বেশি, কারণ বাজারে টাকার পরিমাণ বেশি হয়ে গেল। বাজারে যখন টাকার পরিমাণ বেশি হয়ে গেল, তখন কি হবে, আপনি এই 10 টাকার চাল কেনার জন্য আপনি শুধু 10 টাকা দিয়ে না, 100 টাকা 1000 টাকা নিয়েও লোক বসে আছে যে আমার চাল দরকার, দ্রব্য তো নাই, টাকা তো বেশি হয়ে গেছে। তখন কি হয়েছে, জিম্বাবুয়ের যে সিচুয়েশন বললেন বা হাইতির যে সিচুয়েশন গুলো এরকম যায়, সেই সিচুয়েশন গুলো আপনাদের এখানে চলে আসবে, মুদ্রাস্ফীতি বাড়বে। তো এটার সাথে সাথে আমার ওই যে প্রাইসের ভ্যালু ডিটারমিন করে, যে ওই যে $1 সমান সমান 86 টাকা। এটা কেন, যখন আমার এই যে টাকার রিজার্ভ বাড়তে থাকবে, তখন আমার ভ্যালু বাড়তে থাকবে, ঠিক আছে।
ভ্যালু বাড়তে থাকলে দেখা গেল তখন 1 টাকা সমান সমান হচ্ছে মানে $1 সমান সমান 60 টাকায় আসলো, তার মানে কমে গেল। এরকম কমতে কমতে দেখা যাবে যে যেমন সৌদি কুয়েতি দিনার, সেটার প্রাইস দেখবেন হচ্ছে ডলারের চেয়ে অনেক বেশি, কারণ তাদের ইকোনমিক রিজার্ভ স্ট্রঙ্গার। তো এই টাইপের জিনিসপত্র কাজ করে, ঠিক আছে? বুঝতে পেরেছি যে এক্সচেঞ্জ রেটটা ওখান থেকে আসে। এই এক্সচেঞ্জ রেটটা ডিটারমিন করে হচ্ছে সারা ওয়ার্ল্ডের ইকোনমিকে অনুযায়ী আমার স্ট্যাটাস কি, আমার প্রত্যেক বছর যে হিসাব দিচ্ছি করছি সেটার উপর আমার হচ্ছে আমার অর্থ সম্পদের উপর, সেটার উপর ডিপেন্ড করবে যে আমার প্রাইস ভ্যালু। বুঝতে পেরেছেন? জি এখন পারচেজিং পাওয়ার প্যারিটি হচ্ছে এই যে টাকা পয়সার বিষয় বাদ দিলাম, আমি টাকা পয়সা আসল কথা কেন নেই হচ্ছে আমার দ্রব্যের জন্য, তাই না? আমি দ্রব্য কিনবো সেটার জন্য। এখন কিছু দ্রব্য দিয়ে যদি আমি কম্পেয়ার করতে যাই সারা ওয়ার্ল্ডে, তখন গিয়ে আমি বুঝবো যে আসলে আমার ক্রয় ক্ষমতার সাম্য কি, আমার লিভিং স্ট্যান্ডার্ডটা কেমন, সেটা বোঝার জন্য পারচেজিং পাওয়ার প্যারিটিটা কাজ করে। যে আমি চিন্তা করেন যে আমি বাংলাদেশে ধরেন হচ্ছে আমি কত 50-60,000 টাকা পাচ্ছি। এখন এই 50-60,000 টাকা দিয়ে আমি যে লাইফ স্ট্যান্ডার্ড লিড করতে পারবো, আমি আমেরিকায় গেলাম, আমেরিকায় গিয়ে আমি পাইলাম হচ্ছে $1,000 বা $2,000 বা $1,000 বা অথবা আমি পাইলাম হচ্ছে $500। এখন $500 দিয়ে আমার ওখানে চলা, জীবনযাপন করা, সেটা কি আমার জন্য সম্ভব হবে কিনা? নাকি আমি $50,000 পেলে আমি ওই ইউএসএ তে গেলে আমার লাইফ স্ট্যান্ডার্ড কেমন হবে? এই যে ব্যাপারগুলো আছে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার এই যে পারচেজিং পাওয়ার প্যারিটি এখানে আসবে। যেমন ধরেন 1 ডজন ডিমের দাম কত আজকে বাংলাদেশে? স্যার 110 টাকা। বিডিটি, আচ্ছা 110 টাকা লিখলাম, 110 টাকা। এখন আপনি বলেন 1 ডজন ডিম ইউএসএ তে কত? দেখেন গুগল করে, মানে জেনারেল ডিম দেখেন, এখন ডিমের সাইজ টাকা করে $12 সামথিং মনে হয়, $12 সামথিং। জান আপনাদের দিয়ে কাজ হবে না, আমরাই খুঁজতে থাকি, ব্রাউজ করি, এগ প্রাইস ইন $1 দেখে একেবারে জেনুইন হিসাব করি বসে বসে, ঠিক আছে? তার কি এগ আসবে কিনা, ওই যে আসছে 1 ডজন এগ প্রাইস ইন ইউএসএ। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আফসোস, কেন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি। এই যে চলে আসছে, এই যে আসেন, এখানে লিখছে ইন 2000 রিটেল প্রাইস ফর 1 ডজন এগ ইন $1.5 $12 দিয়ে ডিম কেনেন। আমার এইসব ভূগোল বুঝান, হ্যাঁ? এগ প্রাইস ইন ইউনাইটেড স্টেটস বিগ 2.75 এন্ড এখন কত? ক্যালিফোর্নিয়ার প্রাইস ধরি, হাউ মাচ 1 ডজন এগ ইন ক্যালিফোর্নিয়া, দেন 2.75 to $3.30। ঠিক আছে, আমরা কম দামি ডিমই ধরলাম 2.75, ঠিক আছে? ক্লিয়ার? এখন আসলাম আমি 2.75 2.75 টাকার মতন ইউএস ডলার। এই তো বুঝতে পারছেন, তাহলে এটার দাম কত আসলো এখন? এখন এটাকে আমি যদি ওই যে আমার ক্যালকুলেটর গেল তো 86 টাকা করে ধরি, স্যার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা ক্যালকুলেটর দেখা যাচ্ছে না এখন? স্যার ব্ল্যাক স্ক্রিন আর কি, কালো একটা শেপ হচ্ছে ক্যালকুলেটর দেখা যায় না, কি সর্বনাশ! স্যার লেখার উপর স্যার লেখার উপর স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 86 দিয়ে আমি ওই যে 2.75 কে মাল্টিপ্লাই করলাম, জাস্ট আর কিছু না, ক্যালকুলেটর দিয়ে এটাই আপনাদের দেখাতে চাচ্ছিলাম। তো আসলো 236 টাকা 15 পয়সা। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো সাদা? ইয়েস স্যার। জি স্যার। এটা সমান সমান আসলো হচ্ছে 236 টাকা। 236 টাকা, 36 টাকা থেকে আমি 110 যদি বিয়োগ করি কত টাকা হয়? স্ক্রিনে লেখার মধ্যে কালো দাগটা আছে স্যার। আচ্ছা এক ডজন। লেখার মধ্যে স্যার কালো দাগ। হ্যাঁ আচ্ছা, মেইন কথা এখন গেছে নো না, স্যার।
তো ওইটা ডান পাশে আর না আরেকটু নিচে নিয়ে আসেন। একটু নিচে করে হতো বা আচ্ছা এখন স্যার যেখানে যাচ্ছেন সেখানে স্যার কালো দাগটা পড়ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা মেইন কথা যেটা সেটা হচ্ছে যে আমি অফ করে আবার অন করছি শেয়ার স্ক্রিনটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ দুইটা স্ক্রিন একসাথে হলে এই প্রবলেমটা হয়। আই হোপ নাও ক্লিয়ার। না স্যার, এখনো স্যার 3টা। আচ্ছা থাক। স্যার আপনি নিচের যে 1 ডজন এগ ওইটা একটু নিচের দিকে নিয়ে আসেন। একটু নিচে রেখে স্পেস দিয়ে নিচে নিয়ে আসার তো জায়গা নাই, জায়গা থাকলে তো নিয়ে আসতাম। এখানে যখন নিতে যাব তখনই ভেজাল হবে। স্যার ইন্টার মারেন। ইন্টার মারার জায়গা Enter, শেষ হয়ে গেছে, স্ক্রিনই সরাই নিচ্ছি। এখন দেখা যায়? জি স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো মেইন কথা এটাই আনা। মেইন কথাটা ছিল যে আমি যখন তার মানে হচ্ছে যে আমার একই ডিম কেনার জন্য আমার ডাবল প্রাইস দিতে হচ্ছে ইউএসএ তে গেলে। তার মানে আমার লিভিং স্ট্যান্ডার্ড, আমার যে আর্নিং এখানে আছে, আমি কম স্যার হাফ প্রাইসে আমি এখানে যে জীবনযাত্রার মানটা পাবো, এটা জাস্ট ডিম একটা বোঝানোর জন্য, একটা প্রোডাক্ট, অন্য অনেক প্রোডাক্টই থাকতে পারে। তাহলে আমি হাফ টাকায় আমার দেশে সেই লাইফ স্ট্যান্ডার্ড ম্যানেজ করতে পারবো, তাই না? যদি আমি টাকার কথা দ্রব্যের সাথে আমি তুলনা করি, দ্রব্যের সাথে যখনই আমি কোনো একটা প্রোডাক্ট দিয়ে যখনই আমি কম্পেয়ার করছি আমার ইকোনমিক স্ট্যাটাস এন্ড লিভিং স্ট্যান্ডার্ড, তখন আমার চলে আসলো পারচেজিং পাওয়ার প্যারিটি, ক্রয় ক্ষমতার সাম্য। মানে আমার অর্ধেক টাকা থাকলে আমি বাংলাদেশে এসে যে জীবনযাত্রার মান নির্ধারণ করতে পারবো, তার ডাবল টাকা নিয়ে আমার আমেরিকায় যাইতে হবে সেই জীবনযাত্রার মান, সেই লেভেলের, মানে নট হাইস্ট লেভেল, সেই লেভেলের জীবনযাত্রার মান চালানোর জন্য। বুঝতে পেরেছি? জি স্যার। এই জিনিসটা ডিটারমিন করে হচ্ছে আমার পারচেজিং পাওয়ার প্যারিটি। পাওয়ার প্রপার্টি লিখে রাখছি, এটা প্রপার্টি জীবনেও হবে না, এটা কারেকশনে আসছে, এটা প্যারিটি। হ্যাঁ, ক্রয় ক্ষমতার সাম্য। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের টোটাল ইকোনমিক সিস্টেম সম্পর্কে আইডিয়া। বুঝতে পেরেছি বাংলাদেশের ইকোনমি কেমন, বাংলাদেশের ইকোনমির প্রেজেন্ট অবস্থা কি, সেটা নিয়ে হচ্ছে নেক্সট ডে আপনাদের নিজেদের হচ্ছে টাস্ক থাকবে যে পড়ে আসা যে ইকোনমিতে আমার অ্যাকচুয়ালি কি কাজ করে, আমাদের ডেভেলপমেন্ট আসপেক্টের জন্য আমার ইকোনমির মেজর আর্নিং সোর্স কি, এরপর আমরা এক্সপোর্ট কি করি, ইম্পোর্ট কি করি, সেই জিনিসগুলো লাগবে। ইকোনমি আমার হোল বাংলাদেশের একটা পার্সপেক্টিভ দিবে। আপনাদের জন্য এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন কিন্তু আজকের ডিসকাশন হচ্ছে। বুঝতে পারছেন? যে কজ আপনাদের বিজনেস রিলেটেড, তো আপনার প্রাইসিং, আপনি কি প্রোডাক্ট ছাড়বেন, কি করবেন, আপনার কান্ট্রি সম্পর্কে জানা, সেটা সম্পর্কে আইডিয়া গুলো এই জায়গা থেকে আসবে। ক্লিয়ার? ওকে স্যার। কোনো কোশ্চেন আছে? এবং নেক্সট দিন আপনারা কি কি পড়বেন সেটা বুঝতে পারছি, একটা সামারি লিখতে হবে। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা, যে আপনাদের ইকোনমিক সিস্টেমের উপর, বাংলাদেশের ইকোনমিক সিস্টেমের উপর একটা সামারি লিখবেন, বাংলাদেশের ইকোনমিক সিস্টেমটা কেমন। আমি আপনাকে ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সবকিছু সম্পর্কে একটা জেনারেল আইডিয়া দিয়েছি, ঠিক আছে? তো এই জেনারেল আইডিয়া থেকে আপনার কমেন্ট কি, আপনি কি বুঝছেন যে বাংলাদেশের ইকোনমিটা আসলে কি সেটা। এরপরে শেয়ার বাজার একটা খুব বড় ইম্পর্টেন্ট পোর্শন আছে, যেটা নিয়ে আমরা কথা বলি নাই, যে শেয়ারটা আসলে কি, সেটা সম্পর্কে আপনার আইডিয়া নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? পারবেন? পারবো স্যার, বাট এটা কি আবার সাবমিট কিংবা কোনো কিছু করতে হবে? হ্যাঁ, সাবমিট না করলে আমি পাবো কেন? এমনিতে তো স্যার এখন আমরা কুইজ টেস্ট নিয়ে ওইটা নিয়ে একটু পড়ালেখা করতে হবে। আরেকবার একটু বললে স্যার ভালো হতো স্যার, আমার নেটের জন্য স্যার শুনতে পাই না ঠিকমতো। স্যার আমরা পড়ে আসি, পরে দেন পরে আসবেন। স্যার পরে আপনি আপনারা পরে আসবেন, যেটা আমি জিজ্ঞেস করলে আনসার পাবো, আকাশ বাতাসে যাবে না। ঠিক আছে? জি। তাহলে আপনার ইকোনমিক সিস্টেম সম্পর্কে যে ইয়াদা আছে, যেটা আমি ইকোনমিক সিস্টেম সম্পর্কে ওভারভিউ জানতে চাবো। নেক্সট দিন ফার্স্ট হাফ এন আওয়ার আমরা এটার জন্য। ওকে স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার, সবার মানে 24 জন সবার, এটা তো সবারই। মানে কি আপনার পরীক্ষা কি না স্যার সেটা না স্যার, আমরা স্যার আগে স্যার যেমন গ্রুপ ডিসকাশন করেছে একটা একটা না, গ্রুপ ডিসকাশন দিচ্ছি না, এটা ইন্ডিভিজুয়াল ক্লিক করেছিলাম স্যার, সেটা কথা বলছি। ঠিক আছে?